হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি এই ভিডিওতে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার সাজেশন তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা উপকারে আসবে। আর একটা কথা বলে দিই, আমার এই চ্যানেলে তোমাদের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি এই ভিডিওতে তোমাদের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বইয়ের সাজেশন, মানে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে। আর আমার এই চ্যানেলে তোমাদের ইতিহাস, ভূগোল, তারপর পরিবেশ, গণিত এগুলোর আমি সমাধান করে দিয়েছি। আর গণিত ছাড়া বাকি বইগুলোর এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো হয় সেগুলো আমি চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করেছি। সেগুলোর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা যদি দেখো তাহলে তোমরা 100% কমন পাবে। মানে আমি যে ধরনের এমসিকিউ আলোচনা করেছি এর বাইরে কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে না। তো চলো আমি তোমাদেরকে একে একে দেখাচ্ছি তোমাদের পরীক্ষায় কি কি আসতে পারে সেগুলো। দেখো এখানে তোমাদের যে টপিকগুলো নিয়ে তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষাটা হবে বা ফার্স্ট ইউনিট টেস্টটা হবে, সেটা হচ্ছে 1 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়। ঠিক আছে? মানে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা, আমাদের চারপাশের ঘটনাসমূহ, মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ। ওকে, তো চলো একে একে আমি এই 3টে অধ্যায় তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট, মানে তোমাদের পরীক্ষার জন্য পড়তেই হবে, সেগুলো আলোচনা করছি। দেখো প্রথম অধ্যায়ে চলে এলাম আমরা। এবার প্রথম অধ্যায়ে যেগুলো পড়বে সেগুলো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে দেখো একটা প্রশ্ন আছে, মানুষ কিভাবে গাছেদের উপর নির্ভর করে। এটা হয়তো 2 বা 3 নম্বর থাকলো এর জন্যে। তো কিভাবে নির্ভর করে পয়েন্ট দিয়ে দিয়ে তোমরা লিখবে। খাবারের জন্য নির্ভর করে, তো খাবারের জন্য দেখো চাল, আটা, আরও কিসের কিসের উপর নির্ভর করে সেগুলো তোমরা লিখবে। 2 নম্বর হচ্ছে ঘর বাড়ি তৈরিতে বা প্রতিদিন ব্যবহার করা হয় এমন জিনিস তৈরি করার জন্যে, জামা কাপড় তৈরি করার জন্যে, এগুলোর উপর মানুষ কিন্তু গাছেদের উপর নির্ভর করে। ওকে, তারপর নেক্সট দেখো একইভাবে প্রাণীরা গাছেদের উপর কিভাবে নির্ভর করে। এটাও 2 নম্বর বা 3 নম্বরের জন্য দিতে পারে। ঠিক আছে? একইভাবে খাবারের জন্য, বাসা তৈরির জন্য, অন্যান্য প্রয়োজনে। তো এগুলো তোমরা নিজে নিজে করবে। এবার নেক্সট দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যেটা পড়বে, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। এবার এখানে ইম্পর্টেন্ট আছে গাজর, আদা, আম, সজিনা, কুমড়ো, কলা, ভুট্টা, পালং শাক, কলমি শাক, চালতা, এইসব উদ্ভিদের আমরা কোন অংশ খাই? মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, বীজ, এগুলোর মধ্যে আমরা কোনটা খাই? যেমন দেখো গাজর, গাজরের আমরা কি খাই? মূল খাই নাকি কাণ্ড খাই নাকি পাতা খাই? না গাজরের আমরা কাণ্ড খাই। যেমন দেখো পালং শাকের, পালং শাকের আমরা কি খাই? পাতা খাই, তাই না? এভাবে তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা বের করতে হবে। এগুলো তোমাদের দেবে পরীক্ষায়, 4টে অপশন দেবে। হয়তো দিল গাজরের আমরা কোন অংশ খাই, মূল, কাণ্ড, পাতা, ফল, এইভাবে দেওয়া থাকবে। ঠিক আছে? নেক্সট তোমাদের দেখো 4 নম্বর পেজে, এখানে সেরকম কিছু নেই পড়ার মতো। 5 নম্বর পেজে দেখো এটাও তোমাদের পড়ার দরকার নেই। তারপরে দেখো 6 নম্বর পেজ নেক্সট, এখানে আমরা দেখে নেবো এখানে কিছু আছে কিনা। না, এখানেও তোমাদের পড়ার দরকার নেই। যেগুলো তোমরা পরীক্ষার জন্য পড়বে, মানে যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে, সেগুলোই তোমাদেরকে আমি দেখাচ্ছি। নেক্সট দেখো কাপড় কিভাবে তৈরি হয়। না কাপড়, সুতো, তন্তু, এগুলো দিয়েই কিন্তু কাপড়টা তৈরি হয়। প্রথমে তন্তু থেকে সুতো তৈরি হয়, সুতো থেকে কাপড় তৈরি হয়। হয়তো 1 নম্বরের এমসিকিউর জন্য তোমাদের দিল কাপড়, সুতো, ড্যাশ দিয়ে তোমাদের এই জিজ্ঞাসা দিল এটা তন্তু হবে। ওকে, তারপর দেখো পাট যেমন একটা তন্তু। তারপরে দেখো নেক্সট আমরা এখানে দেখব, দেখো আমরা এর পরের পেজে যাচ্ছি। এখানে এখানে কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে এমসিকিউ টাইপের, তোমাদেরকে দেখাচ্ছি। যেমন বই বা খাতা বাঁধাই করতে কি ব্যবহার করা হয়? না গদের আটা, এটা তোমরা পড়বে, পরীক্ষায় আসবে। তারপর দেখো পালিশ করার জন্য কি ব্যবহার করা হয়? না পালিশ করার জন্য রজন লাগে, সেটা কোথা থেকে আসে? না পাইন গাছ বা শাল গাছের মতো গাছ থেকে। তাহলে কি পরীক্ষা আসবে? রজন কোথা থেকে পাওয়া যায়? তারপর তোমাদের পরীক্ষা আসবে বই বা খাতা বাঁধাই করতে কিসের আঠা ব্যবহার করা হয়, অপশন দেওয়া থাকবে বিভিন্ন ধরনের। ওকে, তারপরে দেখো রবার গাছ থেকে একরকম যে পদার্থ বেরোয় তার থেকেই তৈরি হয় রাবার। ওকে, তারপরে এখানে খুবই ইম্পর্টেন্ট যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় ধরে নাও চলে এসেছে, ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়
কোথা থেকে না কুইনাইন থেকে। এই কুইনাইন পাওয়া যায় সিলকোনা গাছের ছাল থেকে, ঠিক আছে। কুইনাইন হলো সিলকোনা গাছের এক ধরনের বর্জ্য পদার্থ। তাহলে তোমাদের এখানে দুটো প্রশ্ন হয়ে যাচ্ছে, ম্যালেরিয়ার ওষুধ তৈরি করতে কী ব্যবহার করা হয়। অপশন দেওয়া থাকবে চারটে, বা অপশন দেওয়া না থাকতেও পারে, তখন উত্তর হয়ে যাবে কুইনাইন। কুইনাইন কোথা থেকে পাওয়া যায় না কুইনাইন সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়, ওকে। তারপর দেখো, আমরা অক্সিজেন গ্রহণ করি শ্বাস নেওয়ার জন্য, আর শ্বাস ছাড়ার সময় আমরা কী ত্যাগ করি না কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। এখানে দেওয়া আছে অক্সিজেন কোথা থেকে পাই, আমরা অক্সিজেন গাছ থেকে পাই, এটা পড়ে নিলে। তারপর নেক্সট আমরা দেখে নেব গাছেরা যেভাবে নির্ভর করে প্রাণীদের উপর, এখানে পরাগ মিলন কাকে বলে এখানে দেওয়া আছে। পরাগ মিলনটা তোমাদের পড়তে হবে, এটাও ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে। দেখো এখানে পরাগ মিলন কাকে বলে এখানে দেওয়া আছে, তোমরা একটু একটু পড়ে নেবে পরাগ মিলনটা, ওকে। তারপরে আমরা চলে যাব 9 নম্বর পেজ। 9 নম্বর পেজে এখানে সেরকম কোনো প্রশ্ন নেই। তারপরে দেখো 10 নম্বর পেজ, মিথ্যজীবিতা। এখানে খুবই ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন আছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। মিথ্যজীবিতা, অ্যাজোলা কি পরীক্ষায় আসবে। অ্যাজোলা এক ধরনের পানা, ওকে। অ্যাজোলা কি বলে থাকবে তোমাদের, এদের পাতার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা বাতাসের নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে, তাতে অ্যাজোলার উপকার হয়, কারণ সারের জন্য নাইট্রোজেন লাগে। আর অ্যাজোলা তার পাতার ওই ব্যাকটেরিয়া থাকবার জায়গা দেয়, এতে দুজনের বোঝাপড়া থাকে, দুজনের উপকার হয়, বুঝতে পারছো, এটা মিথ্যজীবিতা। নেক্সট দেখো এখানে মিথ্যজীবিতা, মিথ্যজীবিতা মানে কি, দুজন দুজনের সহযোগিতায় বসবাস করে। যেমন দেখো এখানে গোবক, গরু, সাগর কুসুম, ক্লাউন মাছ, পিঁপড়ে, জাব পোকা, এখানে সম্পর্কটা কীরকম থাকে সেটা এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে। তোমাদের পরীক্ষায় আসবে যে হয়তো দিল পিঁপড়ে কার সঙ্গে মিথ্যজীবিতা করে, তখন তোমাদের বলতে হবে জাব পোকা। গন্ডার, তখন বলতে হবে গোবক বা শালক। এগুলোর মধ্যে কোনটা আসবে বলা খুব মুশকিল, তবে একটা তোমাদের পরীক্ষায় থাকবেই। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে 5 নম্বরটা, সাগর কুসুম হচ্ছে সন্ন্যাসী কাঁকড়া, ওকে। নেক্সট তোমাদের 12 নম্বর পেজ দেখাচ্ছি, দেখো এগুলো তোমরা তো জানো, তৃণভোজী প্রাণী কাকে বলে, মাংসাশী প্রাণী কাদের বলে, ওকে। তৃণভোজী মানে যারা এই গাছপালা ফল গাছপালা যে লতা পাতা এগুলো খায় তাদের বলে তৃণভোজী। আর মাংসাশী মানে যারা মাংস খায়, ঠিক আছে। মাংস কারা খায়, যেমন ধরো তোমার বাঘ, ঠিক আছে। আর তৃণভোজী কারা, গরু, এরা তোমার কি খায়, গরু খায় তোমার যেমন এই লতা পাতা ঘাস এগুলো খায়। এটা দেখো শিয়াল, শিয়াল হচ্ছে মাংসাশী, দেখো একটা বিড়ালকে ধরে খাচ্ছে, ওকে। নেক্সট দেখাবো তোমাদের আমি 13 নম্বর পেজ। এখানে পরজীবিতা কাকে বলে, পরজীবী কাকে বলে তোমরা তো সবাই জানো, পরের উপর নির্ভর করে। দেখো পরজীবী হচ্ছে যক্ষার জীবাণু কোথায় বসবাস করে, ফিতাকৃমি কোথায় বসবাস করে, এগুলো পড়বে। ম্যালেরিয়ার জীবাণু কোথায় বসবাস করে, ওকে। এগুলো যদি বসবাস করে শরীরে কী কী লক্ষণ দেখা যায় এখানে দেওয়া আছে। যেমন যক্ষা জীবাণু ফুসফুস, হাড় ও নানা অঙ্গে থাকে, বাসা বাঁধে, মানে পরজীবিত এগুলো। আর শরীরে কী রকম লক্ষণ দেখা যায় না জ্বর, দেহের ওজন কমে যাওয়া, কাশি, এগুলো দেখা যায়, ওকে। তাহলে পরীক্ষায় কী দিতে পারে যে যক্ষা জীবাণু আমাদের শরীরে কোথায় বাসা বাঁধে, আর বাসা বাঁধলে কী কী লক্ষণ আমাদের শরীরে দেখা যায়, ওকে। তারপর দেখো এখানে আমরা নেক্সট দেখাবো তোমাদের 14 নম্বর পেজ। 14 নম্বর পেজে সেরকম কিছু নেই। 15 নম্বর পেজ চলে এলাম, রেশম মথ। এখানে দেখো সিল্ক পাওয়া যায় কোথা থেকে, সিল্ক পাওয়া যায় রেশম মথ থেকে, এটা খুবই ইম্পর্টেন্ট 1 নম্বরের জন্য, ওকে। তারপরে দেখো ওষুধ, এখানে খুবই ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন আছে ভিটামিন সম্পর্কে। দেখো কড মাছের যকৃতের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে আর ভিটামিন ডি আছে। তাহলে তোমাদের পরীক্ষায় থাকবে কড মাছের যকৃতের তেলে কোন ভিটামিন পাওয়া যায়, উত্তর হয়ে যাবে ভিটামিন এ ও ডি। আর ভিটামিন এ এর কাজ কি, খুবই ইম্পর্টেন্ট, না আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে হচ্ছে ভিটামিন এ, ওকে। তারপর দেখো দূষণ কমায়, কারা দূষণ কমায় এখানে দেওয়া আছে। দেখো কাকে কিন্তু দূষণ কমায়, ঠিক আছে, মানে নোংরা আবর্জনা খেয়ে নেয়। তারপর দেখো আমরা আসবো নেক্সট আমরা দেখব 17 নম্বর পেজ, পরিবহন। এখানে সেরকম কিছু পড়ার দরকার নেই তোমাদের। 18 নম্বর পেজ, এগুলো তোমরা জানো, যেগুলো যানবাহন যেগুলো পরিবাহীর জন্য ব্যবহার করা হয়, পরিবহনের জন্য। নেক্সট তোমাদের দেখাবো আমি দই। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো এই ল্যাক্টোব্যাসিলাস হচ্ছে কি, ল্যাক্টোব্যাসিলাস হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া।
এরাই দুধে এক ধরনের অ্যাসিড তৈরি করে, সেই অ্যাসিডটার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, আরও নানান পরিবর্তন ঘটে দুধ দইতে পরিণত হয়। তাহলে দুধ দইতে পরিণত হওয়ার জন্যে কোন ব্যাকটেরিয়া কাজে লাগানো হয়, না হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। আর দুধের মধ্যে কোন অ্যাসিড থাকে, না হচ্ছে দুধের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড। বুঝতে পেরেছো? তারপরে দেখো পাউরুটি, পাউরুটিতে ইস্ট ব্যবহার করা হয়। তো সেই ইস্টটা হচ্ছে, ইস্টের নামটা এখানে দেওয়া নেই, ঠিক আছে। তো পাউরুটি তৈরিতে ইস্ট কিন্তু ব্যবহার করা হয়। তারপর দেখো ওষুধ তৈরিতে, ওষুধ তৈরিতে স্টেপটোমাইসিস নামে এক ধরনের ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। ঠিক আছে, তো বুঝতে পারছো স্টেপটোমাইসিন, এরিথ্রোমাইসিন হলো স্টেপটোমাইসিস থেকে পাওয়া এক রকমের কয়েকটা ওষুধ যা আমাদের শরীরে ঢুকে পড়া জীবাণুদের মেরে ফেলে। ওকে, পরীক্ষায় দেয় আবার যে কয়েকটা উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো যেগুলো আমাদের কোনো না কোনো কাজে লাগে। তাহলে কি কি দেখলাম? স্টেপটোমাইসিস, তারপর এখানে দেখলাম আমরা কি দেখলাম বলো তো, এখানে দেখলাম ল্যাক্টোব্যাসিলাস, এগুলো সব ব্যাকটেরিয়া। নেক্সট আমি তোমাদের দেখাবো পরের অধ্যায়, যেটা হচ্ছে আমাদের চারপাশের ঘটনা সমূহ। এখানে শুধু কাকে বলে আর উদাহরণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমাদের চাওয়া হয়। যেমন দেখো একমুখী উভমুখী, পরীক্ষা আসবে একমুখী ঘটনা কাকে বলে, উভমুখী ঘটনা কাকে বলে। একমুখী মানে যে ঘটনাগুলো একবারই ঘটবে, আর উভমুখী ঘটনা মানে যে ঘটনা একবার ঘটে আবার পুনরায় ফিরে আসবে। ঠিক আছে, কাকে বলে দেওয়া আছে এখানে, সুন্দরভাবে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নেবে। আর আমি আলোচনা করেছি এগুলো, তোমাদের যখন এমসিকিউ আলোচনা করেছি তখন খুব সুন্দরভাবে তোমাদেরকে কাকে বলে উদাহরণ লিখে দিয়েছি। তোমরা এমসিকিউর প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে, তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এখানে দেওয়া আছে একমুখী ঘটনা, উভমুখী ঘটনা কাকে বলে। নেক্সট দেখো তোমাদের পর্যাবৃত্ত অপর্যাবৃত্ত ঘটনা কাকে বলে, উদাহরণ তোমাদের পড়তে হবে। ঠিক আছে, এখানে কিন্তু দেওয়া আছে পর্যাবৃত্ত অপর্যাবৃত্ত ঘটনা কাকে বলে। ওকে, তো এখানে তোমাদেরকে এই ঘটনাগুলো কোনটা পর্যাবৃত্ত কোনটা অপর্যাবৃত্ত তোমাদেরকে লিখতে হবে। পরীক্ষায় দেবে জোয়ার ভাটা পর্যাবৃত্ত না অপর্যাবৃত্ত ঘটনা। ওকে, তারপর দেখো, যেমন দেখো এখানে আমি একটা তোমাদের উদাহরণ দিই, সুনামি, এটা পর্যাবৃত্ত না অপর্যাবৃত্ত? এটা হচ্ছে অপর্যাবৃত্ত। মানে এটা সুনামিটা নির্দিষ্ট সময় সময় তো আসবে না ফিরে ফিরে। ধরো আজকে সুনামি হলো, কথাই বলছি, আবার এক মাস পরে কি সুনামি হবে? সেটা হবে না। দেখো সাপের খোলস ত্যাগ, নির্দিষ্ট সময় অন্তর কিন্তু সাপের খোলস ত্যাগ হয়, তাই এটা হচ্ছে পর্যাবৃত্ত। লিপিয়ার, লিপিয়ারটা পর্যাবৃত্ত, কারণ তোমরা জানো 4 বছর অন্তর অন্তর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা একদিন যোগ হয়, তাহলে এটা পর্যাবৃত্ত। ওকে, নেক্সট তোমাদের আমি দেখাবো 24 নম্বর পেজ, অভিপ্রেত ঘটনা কাকে বলে, অনভিপ্রেত ঘটনা কাকে বলে, উদাহরণ তোমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে, নেক্সট দেখো প্রাকৃতিক ঘটনা, মনুষ্য সৃষ্ট ঘটনা, এটাও তোমরা পড়বে, কাকে বলে উদাহরণ তোমরা পড়বে। যে ঘটনাগুলো প্রকৃতি থেকে আপনা আপনি হয় সেগুলোকে বলে প্রাকৃতিক ঘটনা, আর মনুষ্য সৃষ্ট মানে মানুষ যেগুলো ঘটায় যেসব ঘটনাগুলো। ঠিক আছে, নেক্সট দেখো, যেমন উদাহরণ দিয়ে দিই তোমাদেরকে, যেমন দেখো বন্যা, এগুলো প্রাকৃতিক ঘটনা না মনুষ্য সৃষ্ট ঘটনা? এগুলো প্রাকৃতিক ঘটনা হতে পারে, মনুষ্য সৃষ্ট হতে পারে। যেমন প্রাকৃতিক বলতে হঠাৎ অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হলো, এটা প্রাকৃতিক ঘটনা। আবার দেখো বাঁধে জল জমে আছে, সেটা হয়তো মানুষ দেখা গেল কেটে দিল, তাহলে কি হবে? বন্যা হবে। এইগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। এবার দেখো অভিপ্রেত না অনভিপ্রেত, আর প্রাকৃতিক না মনুষ্য সৃষ্ট। যেমন মুরগির ডিম ফুটে বাচ্চা হওয়া, এটা অভিপ্রেত না অনভিপ্রেত? এটা অভিপ্রেত। আর এটা প্রাকৃতিক না মনুষ্য সৃষ্ট? এটা অবশ্যই প্রাকৃতিক ঘটনা। ওকে, যেমন আর একটা উদাহরণ দিচ্ছি ভূমিকম্প, এটা অনভিপ্রেত আর এটাও প্রাকৃতিক ঘটনা। ওকে, এইভাবে তোমাদের পরীক্ষায় আসবে। নেক্সট দেখো 26 নম্বর পেজ, তোমাদের কিছু পড়ার দরকার নেই। 27 নম্বর পেজ, এখানে তোমাদের সেরকম কিছু নেই। এবার এখানে হ্যাঁ আছে, 27 নম্বর পেজে এখানে আছে ইউরিয়া, ইউরিয়া কোন কাজে ব্যবহৃত হয় রাসায়নিক সার হিসাবে। ডাই অ্যামোনিয়া সালফেট ফসফেট, এটাও রাসায়নিক সার হিসাবে। কার্বারিল কি, এটাও রাসায়নিক কীটনাশক। ম্যালাথিয়ন কি, রাসায়নিক কীটনাশক। ঠিক আছে, রাসায়নিক কীটনাশক হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট তোমাদের আমি দেখাবো মন্থর ও দ্রুত ঘটনা কাকে বলে। মন্থর ঘটনা মানে যে ঘটনাগুলো ধীরে ধীরে ঘটবে সেগুলোকে বলা হয় মন্থর ঘটনা, আর দ্রুত ঘটনা মানে যেগুলো দ্রুততার সঙ্গে মানে তাড়াতাড়ি ঘটবে সেগুলো হচ্ছে দ্রুত ঘটনা। এখানে উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো তোমরা পড়বে কোনটা মন্থর ঘটনা কোনটা দ্রুত ঘটনা। ঠিক আছে, তারপর দেখো এগুলো এখানে ব্যাখ্যা দেওয়া আছে, মন্থর ঘটনা না কোনটা দ্রুত ঘটনা, তোমরা পড়ে নেবে। তারপরে নেক্সট তোমাদের 30 নম্বর পেজ, 30 নম্বর পেজে দেখো এখানে
এখানে কয়েকটা এমসিকিউ টাইপের প্রশ্ন এখানে তোমরা পড়বে, দেখাচ্ছি তোমাদেরকে। এখানে দেখো কি বললো, শুয়োপোকা থেকে প্রজাপতি হওয়া, এটা দ্রুত ঘটনা না মন্থর? এটা মন্থর ঘটনা। এগুলো আম গাছের মুকুল থেকে আম হলো, এটা দ্রুত ঘটনা, ঠিক আছে। ফুটন্ত জলে যদি লেবুর রস মিশিয়ে দিয়ে ছানা কাটা হয়, এটা একদম দ্রুত, এটা দ্রুত ঘটনা। নেক্সট দেখো, ভৌত ও রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্য। ভৌত পরিবর্তন কাকে বলে, রাসায়নিক পরিবর্তন কাকে বলে, তোমাদের অবশ্যই পড়তে হবে। আমি লিখে দিয়েছি এগুলো তোমাদেরকে যখন আমি এমসিকিউ প্রশ্ন আলোচনা করেছি। আর ভৌত পরিবর্তনের সঙ্গে রাসায়নিক পরিবর্তনের পার্থক্যটা আমি লিখে দিয়েছি, এটা তোমরা পড়বে। এটা ভিভিআই, ঠিক আছে, ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য। তারপরে নেক্সট তোমাদের দেখাবো 33 নম্বর পেজ। এখানে তোমাদের রাসায়নিক পরিবর্তন হয়ে গেল, এবার পরিবর্তন ও শক্তি। দেখো পরিবর্তন ও শক্তি তোমাদেরকে এখানে যেটা পড়তে হবে দেখাচ্ছি। 34 নম্বর পেজে কিছু নেই। 35 নম্বর পেজে দেখো, ভৌত রাসায়নিক পরিবর্তনের আরও ঘটনা। এখানে শীতকালে কেন শিশির জমে, এটা তোমরা পড়বে, ঠিক আছে। এটা তোমাদেরকে মানে তোমাদেরকে লিখতে হবে, এখানে লেখা নেই, ঠিক আছে, আমি লিখে দিয়েছিলাম। তারপর দেখো নেক্সট এখানে কয়েকটা এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। এমসিকিউ নয়, বড় প্রশ্ন, 2 নম্বরের বা 3 নম্বরের। বাজারে নুন মাখানো মাছ বিক্রি হয়, আবার আচারে ভিনিগার মেশানো হয়, কেন বলো তো? পরীক্ষা আসবে, বাজারে নুন মাখানো মাছ বিক্রি হয় কেন, আচারে ভিনিগার মেশানো হয় কেন। তারপর নেক্সট হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন একসাথে ঘটে, এরকম একটা উদাহরণ তোমাদের পরীক্ষায় বলতে বলবে না, মোমবাতির গলন, ঠিক আছে, সেটা হচ্ছে ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন একসাথে ঘটে। নেক্সট তোমাদের দেখাবো আমি 38 নম্বর পেজ। 38 নম্বর পেজে এখানে সেই আগে যেগুলো আলোচনা করেছি, গাছে কাঁচা ফল পেকে গেল, একমুখী না উভমুখী ঘটনা, এটা হচ্ছে একমুখী ঘটনা। এটা প্রাকৃতিক ঘটনা না মনুষ্য সৃষ্ট, এটা প্রাকৃতিক ঘটনা। এটা ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন, এটা রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের দিতে পারে। নেক্সট তোমাদের দেখাবো 3 নম্বর অধ্যায়, মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ, ঠিক আছে। তো দেখো এখানে কোনগুলো তোমরা পড়বে। 40 নম্বর পেজে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিছু নেই সেরকমভাবে পড়ার মতো। তারপর দেখাচ্ছি তোমাদের এখানে তোমাদের অধাতুর উদাহরণ। অধাতুর উদাহরণগুলো পড়বে, ধাতুর উদাহরণগুলো পড়বে। লোহা, তামা, অ্যালুমিনিয়াম এগুলো হচ্ছে ধাতু, কাঠ কয়লা হচ্ছে অধাতু। এখানে খুবই ইম্পর্টেন্ট আছে, ধাতু হলো কঠিন, পারদ ধাতু হলেও তরল, ঠিক আছে। সাধারণত ধাতু মানেই কঠিন, কিন্তু তোমাদের পরীক্ষা আসবে একটা তরল ধাতুর নাম লেখো, উত্তর হয়ে যাবে পারদ, ঠিক আছে। আর অধাতুগুলো হচ্ছে কঠিন, তরল বা গ্যাসীয় হতে পারে। তবে গ্রাফাইট অধাতু হলেও তড়িতের পরিবাহী। সাধারণত যেগুলো অধাতু সেগুলোর মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট যায় না, তড়িৎ যায় না। তো একমাত্র গ্রাফাইট হচ্ছে এক রকমের অধাতু যার মধ্য দিয়ে কিন্তু তড়িৎ যায়। আর হিরে অধাতু হলেও তাপের সুপরিবাহী। এই কয়েকটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে 100% তোমাদের দুটো বা একটা কোশ্চেন সেট হবে, ঠিক আছে। তারপর নেক্সট তোমাদের দেখাচ্ছি পরে দেখো, বিশুদ্ধ ও মিশ্র পদার্থ। বিশুদ্ধ পদার্থ কাকে বলে? বাতাস বা দুধের মধ্যে একের বেশি পদার্থ মিশে থাকে, তাই এরা সকলেই মিশ্র পদার্থ, ঠিক আছে। তারপর দেখো এখানে আছে বাতাসের মধ্যে অনেকগুলো উপাদান আছে। বাতাসের মধ্যে কি কি আছে? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, নিষ্ক্রিয় গ্যাস, পড়বে এটা। নেক্সট তোমাদের দেখাচ্ছি মৌলিক ও যৌগিক পদার্থ। এখানে তোমরা যেটা পড়বে, মৌলিক পদার্থ কাকে বলে পড়বে, মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ। তোমাদের তিনটে কাকে বলে জানতে হবে, মৌলিক পদার্থ কাকে বলে, যৌগিক পদার্থ কাকে বলে, আর মিশ্র পদার্থ কাকে বলে। অক্সিজেনের কাজ, এখানে দুটো কাজ দেওয়া আছে, পড়ে নেবে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদেরকে দেখাচ্ছি তারপরে অক্সিজেন, হাইড্রোজেন আর জলের ধর্ম, খুবই ইম্পর্টেন্ট, তোমরা ধর্মগুলো পড়ে নেবে। অক্সিজেনের ধর্মটা দেওয়া নেই, অক্সিজেনের ধর্মটা তোমরা পড়ে নেবে, আমি আলোচনা করেছি, আমার যে কোয়েশ্চেন আলোচনা করেছি সেখানে তোমরা দেখে নিও, ঠিক আছে, পড়ে নেবে। এখানে জল একটি যৌগিক পদার্থ, পরীক্ষা আসবে জল একটি যৌগিক না মৌলিক না মিশ্র পদার্থ, সঠিক উত্তর হয়ে যাবে জল যৌগিক পদার্থ। নেক্সট দেখো, ম্যাগনেসিয়াম ধাতু জ্বালানোর পর এক রকমের সাদা গুঁড়ো তৈরি হয়, যা দেখলে বোঝা যাবে এই সাদা গুঁড়ো ম্যাগনেসিয়ামের থেকে আলাদা একটি ধর্ম। এখানে রাসায়নিক বিক্রিয়ায়
ম্যাগনেসিয়াম ও বাতাসের অক্সিজেন জুড়ে একটা নতুন যৌগ তৈরি হয়, তার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। তো ম্যাগনেসিয়াম অক্সাইড কীভাবে তৈরি হয়, তো এটা তোমরা পড়বে। ওকে, নেক্সট দেখো কার্বন, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের মধ্যে ধর্ম, তিনটে ধর্ম তোমরা পড়বে। তারপর দেখো তোমাদের এখানে আর সেরকম কিছু নেই। এখানে কি কি মৌল দিয়ে তৈরি, জলের সংকেত হচ্ছে H2O, মানে জলের মধ্যে হাইড্রোজেন অক্সিজেন থাকে, আর কার্বন ডাইঅক্সাইডে কার্বন থাকে আর অক্সিজেন থাকে, ঠিক আছে। তো এগুলো তোমরা পড়বে। আর চিনির মধ্যে কি কি থাকে তো দেওয়া আছে, নুনের মধ্যে কি কি থাকে, পাথরের চুনের মধ্যে কি কি থাকে, এগুলো তোমাদের পরীক্ষায় থাকবে। ওকে, দেখো এটা হচ্ছে H হাইড্রোজেন, এটা অক্সিজেন, এটা ক্লোরিন, আয়োডিন। তারপর দেখো নেক্সট জলের সংকেত, এটা হচ্ছে জলের সংকেত H2O, মানে H দুটো অক্সিজেন একটা, পরীক্ষায় দিতে পারে, সংকেত দেবে না সাধারণত তোমাদের। হাইড্রোজেন বা হাইড্রোক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড যদি দেয় তো CO2 হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, HCl হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর H2O হচ্ছে জল, ঠিক আছে। মানে কোন কোন মৌল দিয়ে তৈরি এখানে কিন্তু তোমাদের বের করতে বলেছে, কি কি মৌল দিয়ে তৈরি, জল কি কি দিয়ে তৈরি, হাইড্রোজেন আর অক্সিজেন, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন আর ক্লোরিন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন আর অক্সিজেন, বুঝতে পেরেছো। এখানে একটা অণুতে কটা কোন মৌলের কটা পরমাণু আছে, দেখো এখানে জল যেমন হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন, জলের হচ্ছে মানে হাইড্রোজেন হচ্ছে দুটো, হাইড্রোজেন হচ্ছে দুটো যেহেতু আছে, আর অক্সিজেন হচ্ছে একটা, বুঝতে পেরেছো। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেন ক্লোরাইডে কি কি থাকে, হাইড্রোজেন থাকে একটা, আর ক্লোরিন থাকে কতগুলো, একটা। এবার এইখানে তোমাদের চিহ্ন, সংকেত, যোজ্যতা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোমাদের পরীক্ষায় দেবেই। যেমন নাইট্রোজেনের চিহ্ন, নাইট্রোজেন বানানে প্রথম অক্ষরটা নিচ্ছে N, বোরনের B নিচ্ছে, সালফারে S নিচ্ছে, পরীক্ষায় কোনটা থাকবে বলা মুশকিল, তবে তোমাদের পরীক্ষায় একটা থাকবেই 100%। নেক্সট তোমাদের দেখাচ্ছি আমি 48 নম্বর পেজ। এখানে কোবাল্টে হচ্ছে CO, প্রথম যে দুটো লাল সে দুটো নিয়েছে। হিলিয়ামের হচ্ছে মানে কোবাল্টের সংকেত এখানে CO হবে, হিলিয়ামের HE হবে, তারপরে এখানে যেমন ব্রোমিনের BR হবে। তোমরা আশা করি নিজে নিজে বাকিগুলো পারবে। তারপর নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি এখানে আবার কয়েকটা একটু আলাদা। ক্লোরিনের তোমরা C লিখে দিলে কিন্তু হবে না, C আর L লাল দুটোকে নেবে। ক্রোমিয়ামের CR, ম্যাঙ্গানিজ হচ্ছে MN, ঠিক আছে, আর ম্যাগনেসিয়াম হচ্ছে Mg। কেন এগুলো সংকেত চিহ্ন তৈরি করেছে, কারণ আমি তোমাকে যদি কোনো সময় বলি Cl কিসের চিহ্ন, তোমাকে বলতে হবে Cl মানেই বুঝে নিতে হবে তোমাকে ক্লোরিন, Mg মানেই তোমাকে বুঝে নিতে হবে ম্যাগনেসিয়াম। তো এগুলো তোমাদের পরীক্ষায় থাকবেই, সবগুলো কি আর থাকে, একটা দুটো থাকবে, ঠিক আছে। রজত বা চাঁদি বলা হয় কাকে, না রূপাকে বলা হয়, রূপকে বলা হয় রজক বা চাঁদি, ঠিক আছে। তারপর নেক্সট তোমাদের দেখাচ্ছি, আবার এইগুলো একটু আলাদা। দেখো পটাশিয়ামের উচ্চারণ তো আলাদা, P দিয়ে শুরু হয় কিন্তু হয়ে যাচ্ছে কে, ক্যালিয়াম। সোডিয়াম মানে নাইট্রিয়ামকে সোডিয়াম বলা হয় কিন্তু হয়ে যাচ্ছে Na, ঠিক আছে। সোডিয়াম মানে ভাবলে S হবে না। তামা দেখো CU, এগুলো ব্যতিক্রম, এইগুলো থেকেই পরীক্ষায় দেবে। এই ব্যতিক্রম যে স্পেলিংগুলো আসছে এখান থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় দেবে, ঠিক আছে। এবার এখানে দেখো অক্সিজেন, এগুলো আমি সব আলোচনা করেছিলাম যখন তোমাদের MCQ টাইপে আলোচনা করেছিলাম। অক্সিজেন মৌলের একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা দুটো, ঠিক আছে, মানে হবে তোমার সংকেতটা হবে O2, নিচে 2 লিখতে হয়। নাইট্রোজেন হচ্ছে N2, ক্লোরিন হচ্ছে Cl2, ফসফরাস হচ্ছে P, নিচে লিখবে 4, ঠিক আছে। আয়োডিন হচ্ছে I লিখে নিচে 2, বুঝতে পেরেছো, এইভাবে তৈরি করতে হবে। পারমাণবিকতা কাকে বলে, পারমাণবিকতা কাকে বলে পড়ে নেবে, ওকে। তো জলের সংকেতটা তোমরা পড়ে নেবে, বারে বারে জলের সংকেতটাই দেখতে পাচ্ছি আমরা H2O। তারপরে দেখো এখানে তোমার কার্বন ডাইঅক্সাইড C একটা, O দুটো, তাহলে লিখছে CO2। কার্বন মনোক্সাইড CO একটা, C একটা, O একটা, তাহলে CO হবে। তারপর মিথেন C একটা, H চারটে, তাহলে CH নিচে দিবে 4, বুঝতে পেরেছো। তারপর দেখো অ্যামোনিয়া হচ্ছে NH4, 4 হচ্ছে চারটে হবে, আর নাইট্রোজেন হচ্ছে একটা, তাহলে H হচ্ছে তিনটে, এখানে দিয়েছে NH3। হাইড্রোজেন ক্লোরাইড H একটা, Cl একটা, মানে হবে HCl, ওকে। এগুলো হচ্ছে সংকেত। আমরা দেখলাম চিহ্ন আর সংকেত, এটা গুলিয়ে দিও না, ঠিক আছে। তারপর এখানে দেখো কার্বন ডাইঅক্সাইডের সংকেত, এটা ব্যাখ্যাটা দেওয়া আছে, কতগুলো C আছে কতগুলো O আছে, ঠিক আছে। এবার যোজ্যতা বের করতে এখানে যোজ্যতার জন্য দিয়েছে, এখানে যতগুলো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত আছে সেটাকে যোজ্যতা হিসাবে বের করেছে। জল H2O,
ভিন্ন মৌলের একটি পরমাণুর সঙ্গে এইচ পরমাণু যুক্ত। দেখো অক্সিজেন হাইড্রোজেন এইচ কতগুলোর সঙ্গে যুক্ত? দুটো। এখানে কার্বন হাইড্রোজেন, এখানে মিথেনের সংকেত, তাহলে এখানে 4টে হবে, এখানে হবে 3টে। এইভাবে তোমরা কিন্তু বের করবে, ঠিক আছে? এবার দেখো আমি তোমাদের দেখাচ্ছি বিভিন্ন ধরনের মিশ্রণ পদার্থ। মিশ্র পদার্থ কাকে বলে? বুঝতে পারছো, একাধিক পদার্থ যখন মিশে থাকবে তখন তৈরি হয় মিশ্র পদার্থ। দ্রবণের তৈরির সময় যে পদার্থটা গুলে যায় তাকে বলা হয় দ্রাব, আর যার মধ্যে গুলে গেল সেটা হচ্ছে দ্রাবক। দ্রাব আর দ্রাবকের মধ্যে পার্থক্য বুঝতে পারছো? কোনটাকে দ্রাব বলে কোনটাকে দ্রাবক বলে, পরীক্ষায় আসবে, ঠিক আছে? এবার এখানে পরিস্রাবণ কাকে বলে পড়বে। তারপরে দেখো আমরা দেখব 53 পেজ, এখানে 53 পেজের সেরকম কিছু নেই। এরপরে দেখে নেবো কেলাসন কাকে বলে, ঠিক আছে? কেলাসন কাকে বলে পড়ে নেবে। তারপরে দেখো নেক্সট তোমাদের চুম্বকের সাহায্যে মিশ্র পদার্থের পৃথকীকরণ, মানে চুম্বকের সাহায্যে তোমরা কিভাবে কোনো মিশ্র পদার্থকে আলাদা করবে সেটা তোমাদেরকে বলেছে। এটা 2 নম্বরের জন্য দিতে পারে, তোমরা এটুকু একটু রিডিং করবে, দিয়ে বের করবে। তো এটাই ছিল তোমাদের প্রথম সামেটিভ ইভ্যালুয়েশনের সাজেশন বিজ্ঞানের। একইভাবে তোমাদের ইতিহাস ভূগোলের আমি সাজেশন অলরেডি আপলোড করে দিয়েছি, গণিতেরও আপলোড করে দিয়েছি, তোমরা সেগুলো দেখে নিও। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে তাদের লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? আর আমার এই চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো, তখন পরবর্তী সময়ে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো, তোমরা তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।